দল ব্যক্তির গুণগান নয়, পাঠ্য বইয়ে অভ্যুত্থানের গ্রাফিতি বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়বে শিক্ষার্থীদের, বলছেন শিক্ষাবিদরা। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে স্থবির জনজীবন, 9 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। বেশিরভাগ অংশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে আসছে। আগামীকালকে থেকে মোটামুটি তাপমাত্রা আমাদের রংপুর, রাজশাহী ওই ডিভিশনগুলোতে সামান্য বাড়তে পারে। এবং দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। লুটপাট ঠেকাতে কারফিউ জারি, আটক 20, প্রাণহানি বেড়ে 10। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায় পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। দর্শক, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের দলীয় গুণগান প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো পাঠ্য বইকে। শেখ হাসিনার ছবি ও বাণী ছিল অধিকাংশ বইয়ের কাভারে। কিন্তু এবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আঁকা বাছাই করা যে সমস্ত গ্রাফিতি, সাথে যুক্ত করা হয়েছে বিভিন্ন মনীষী, কোরআন হাদিসের বাণী যুক্ত করে পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এতে করে শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের স্থাপন হবে সম্পর্ক পাঠ্য বইয়ের, বলছেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিক্ষাবিদরা। 24-এর গণ অভ্যুত্থানের সাক্ষী এই সমস্ত গ্রাফিতি সংগ্রহেও পরামর্শ দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ফরাদ বিন নূরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। তখনও বিজয় নিশ্চিত নয়, আন্দোলন তুঙ্গে, চলছে গণহত্যা। এমন সময় দোয়েল চত্বর, শহীদ মিনারে মজলুম শিক্ষার্থীদের সমর্থনে রিকশাচালক সুজনের স্যালুট। এরপর সেই স্যালুট দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে। সুযোগ হয়নি স্কুলে পড়বার, তবু সেই স্যালুট সুযোগ করে দিয়েছে পাঠ্য বইয়ের অংশ হবার। 2025 সালের এবারে যে পাঠ্য বই, সেখানে হচ্ছে ওই যে আপনার সেই ঐতিহাসিক স্যালুটের ছবি। মগবাজার মোড়ের এই গ্রাফিতি 2025 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের 3টি বইয়ের ব্যাককভারে রাখা হয়েছে। নির্বিচারে জানি গুলি করে মারছে ছাত্র ভাইদেরকে, সেই জন্য আমি একটা সেলুট দিছি। আমার এই সেলুটের মানে ছিল কি, যারা ঘরে বসে আছিলেন, যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, আপনারা নেমে যান। সংশ্লিষ্টদের মতে বিগত সময়ে পাঠ্য বইকে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের পোস্টারে পরিণত করে। তবে এবার বইয়ের কাভার থেকে শেখ হাসিনার ছবি আর বাণী বাদ দিয়ে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি স্থান পেয়েছে। একই সঙ্গে বিভিন্ন মনীষী ও কুরআন হাদিসের বাণীও। শিক্ষার্থীদের আঁকা অসংখ্য গ্রাফিতির মধ্যে সর্বজনীন মানবিক আবেদন এবং দেশপ্রেম সৃষ্টি করে এমন বাছাইকৃত 40টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের 90টি বইয়ের ব্যাককভারে স্থান পেয়েছে। এই যেমন 1971 আর 2024 যে একই সূত্রে গাঁথা, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এই গ্রাফিতি তারই কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ, এই গ্রাফিতি তারই প্রমাণ। স্বাধীনতা সার্বভৌমত্বে হুমকি এলে সব দল মত যে এক হয়ে যায়, এখানে সেটি স্পষ্ট। এই গ্রাফিটিগুলো হচ্ছে আমাদের এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সবচাইতে শৈল্পিক প্রকাশগুলোর একটি। এই মাধ্যমটিও চমৎকারভাবে মানুষ গ্রহণ করেছে। দেওয়ালে দেওয়ালে সারা দেশে এই অভিনব কাজটি তারা করে ফেলেছে। সুতরাং এটাকে একটা আমাদের স্যালুট জানানো দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা পাঠ্য বইয়ের পেছনে যে গুলো সর্বজনীন আবেদন সৃষ্টি করেছে, তাদের স্বপ্নের কথাগুলো, আমরা সেগুলোকে বাছাই করে এখানে বইয়ের পেছনে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতি এঁকেছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয়। দেয়ালে আঁকা গ্রাফিতি যখন পাঠ্য বইয়ে, তখন তাদের অনুভূতি কি? আগে হচ্ছে গিয়ে আমরা সবসময় শেখ মুজিবুর রহমান, তারপর শেখ হাসিনা, শেখ রাসেলের ছবি সবসময় বইয়ে দেখতাম। আমি দেখতেছি কি মানে অনেক জায়গা থেকে ওই আর্টগুলো আমাদের বইয়ে লাগানো হয়েছে। এখন ওগুলো দেখে নিজেদের একটা আনন্দ যে আমরা এটা অর্জন করেছি। আমরা যে একটা
ভালো কাজ করছি বা একটা বিপ্লবের অংশ ছিলাম, সেটা ইতিহাস থেকে এত তাড়াতাড়ি মুছে যায় নাই। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীরা ভাবেননি তাদের আঁকা গ্রাফিতি তাদেরই পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীর সঙ্গে পাঠ্য বইয়ের সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদরা। 24-এর গণ অভ্যুত্থানের সাক্ষী এসব গ্রাফিতি সংরক্ষণেরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিস্তারিত জানাতে ভোলার ইলিশ চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, এই যে সার্জিস আলম কি ধরনের কর্মসূচি পালন করছেন ভোলাতে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ভোলায় আজ সকালে ঢাকা থেকে বা শহর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় সমন্বয়ক সাজ্জাদ আলম ভোলায় এসেছেন এবং ভোলায় যে এসেছেন কর্মসূচির অন্যতম কার্যক্রমের মধ্যে রয়েছে ভোলায় লিফলেট বিতরণ এবং যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জনমনে প্রচারের জন্য গণসংযোগ এবং লিফলেট বিতরণ করবেন। এছাড়াও জুলাই বিপ্লবের যেই গত 4ই আগস্ট ভোলায় প্রথম শহীদ হয়েছিলেন মোহাম্মদ জসিম, তার বাড়িতে গিয়েছেন, তার কবর জিয়ারত করেছেন এবং তার পরিবারের সাথে কথা বলেছেন এবং এছাড়াও ভোলার সাধারণ বাংলাদেশ মোড়, বরিশাল আদালত সহ ভোলার শহর কেন্দ্রিক কিন্তু জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র যাতে জনমনে পৌঁছায় এতে করে তিনি লিফলেট বিতরণ করার চিত্র কিন্তু আমরা দেখেছি। এর পরপরই কিন্তু ভোলার যে ইলিশ চত্বর রয়েছে এই ইলিশ চত্বরে এসেছেন এবং সেখানে পথসভা করছেন ভোলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আপামর সাধারণ জনগণের সাথে তিনি কথা বলবেন এবং যাতে করে জুলাই বিপ্লব ঘোষণাপত্রটি আগামী 15ই জানুয়ারির ভিতরে যাতে অভ্যন্তরীণ সরকার ঘোষণাপত্র ঘোষণা করেন এবং এর কারণে এই প্রভাবে কিন্তু 6 দিন ব্যাপী তাদের যেই গণসংযোগের কর্মসূচি তার পঞ্চমতম দিনে তিনি ভোলায় এসেছেন। তিনি শুধু ভোলা সদর উপজেলা নয়, তিনি ভোলার যে 7 উপজেলার মধ্যে বরহানুদ্দিন, তজুমউদ্দিন, লালমোহন এবং চরপেশন প্রতিটি এলাকায় তিনি যাবেন, গণসংযোগ করবেন এবং লিফলেট বিতরণ কথাও কিন্তু আমরা দেখেছি। আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন যে ইলিশ চত্বরের যেই গণমঞ্চ সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে কথা বলার রয়েছেন। শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই কেন্দ্রীয় সমন্বয়ক সাজ্জাদ আলম, তার সাথে কিন্তু আরো 10 জনের একটি প্রতিনিধি দল কিন্তু ভোলায় এসেছেন। এসার পরবর্তীতে কিন্তু ভোলায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করছেন। এই ছিল আমার কাছে সর্বতথ্য। অনেক যা আমাদের সঙ্গে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান, সেখান থেকে যুক্ত ছিলাম আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে দ্বিতীয় দিনের মতো শীতকালীন বইমেলা। এতে নানান ধরনের বইয়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, মেলায় ক্রেতা পাঠক কেমন, আর মেলা উপলক্ষে নতুন কোনো বই এসেছে কিনা জানাবেন? ধন্যবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যে চিত্রটি দেখছি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেল অ্যান্ড ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব তাদের উদ্যোগে প্রথমবারের মতো টিএসসিতে এ ধরনের একটি আয়োজন, সেটি হচ্ছে যে শীতকালীন বইমেলা। আমরা কিন্তু এখানে দেখছি যে এটি গতকালকে শুরু হয়, 3 দিন চলবে। আজকে দ্বিতীয় দিনের মতো এই বইমেলাটা এখানে চলছে এবং ক্রেতার সমাগম বা পাঠকের কথা যদি বলি, কালকেও সন্তোষজনক মোটামুটি এখানে ছিল, বইও বিক্রি হয়েছে এবং যারা স্টলগুলোতে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এটি প্রথমবারের মতো আয়োজন হয়েছে এবং এই প্রচারণাটা যত বাড়বে তত তারা প্রত্যাশা করছেন যে এখানে মানুষের সমাগম বাড়বে এবং তাদের প্রত্যাশিত ভাবে তারা বই এখানে তারা বিক্রি করতে পারবেন। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এ ধরনের আয়োজন তাদের জন্য, তারা বলছেন যে খুবই ভালো লেগেছে তাদের কাছে এ ধরনের আয়োজন। এবং আরেকটি বিষয় না বললেই নয়, আমরা এখানে দেখছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া সার্কেল অ্যান্ড ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব তাদের যে এই বই মেলাটি, এখানে কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে ইসলামিক বই, ইসলামী সাহিত্য এবং বিভিন্ন তাফসির গ্রন্থ, আমরা দেখছি গান, কবিতা,
সহ বিভিন্ন প্রবন্ধ উপন্যাস, বিশেষ করে ধর্মীয় যেগুলো, সেই বইগুলো কিন্তু এখানে আমরা দেখছি। ইসলামিক বইয়ের বাইরেও এখানে নানা রকম বই আমরা এখানে দেখছি এবং এখানে যারা সাধারণ মানুষ যারা এখানে আসছেন বই দেখতে বা বই কিনতে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই ধরনের আয়োজন আসলে যত বেশি আয়োজন হবে তাদের জন্য এটা তারা বলছেন যে দেশের মানুষের জন্য ভালো হবে। এই ধরনের উন্মুক্ত আয়োজন মানুষ যেন তাদের ভালো হবে, এই ধরনের উন্মুক্ত আয়োজন মানুষ যেন তাদের পছন্দের বইটি এখান থেকে কিনতে পারেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন বই মেলা থেকে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শীত দ্বিতীয় দিনের মতো চলছে শীতকালীন বইমেলা। সেখানে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর, জানাচ্ছিলেন সবশেষ। শীতের আবহে সৈকতের শহর কক্সবাজারে আনন্দে মেতেছেন পর্যটকরা। পাশাপাশি দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের বিচরণও বেড়েছে। ভরা মৌসুমে চাঙ্গা হোটেল, রেস্তোরাঁ সহ স্থানীয় বাণিজ্য। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, ছুটির দিন কক্সবাজারে পর্যটন মৌসুম ঘিরে হোটেল রেস্তোরাঁয় বিশেষ ছাড় আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? দর্শক, আমরা এখন পর্যন্ত কক্সবাজারে আমাদের সাথে যুক্ত আমাদের সহকর্মী মন্তোষ বেদজ্ঞ তার সংযোগটি যুক্ত করতে পারছি না। আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করছি যুক্ত করার। আচ্ছা, এবার রাজধানীর বাজারের ফলের প্রসঙ্গে চলে যাচ্ছি। রাজধানীর বাজারে ফলের দাম বাড়ছেই, আর এই নিয়ে বিস্তারিত জানাতে কাওরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উকরোজ। আমি উকরোজের কাছে যেতে চাই। উকরোজ, নিশ্চয়ই এই যে আমদানি শুল্ক বাড়িয়েছে, তাতে করে রাজধানীর বাজারের একটা প্রভাব তো পড়বে ফলের বাজারে, এবং তাতে করে যেটা হবে যে পরবর্তীতে যে বিদেশি ফলগুলো আমদানি করা হবে সেই বিদেশি ফলগুলোর দামও কিন্তু বাড়বে। তো আমি আপনার থেকে জানতে চাই যে এই বিদেশি ফলের দাম আজকে থেকেই বাড়া শুরু করেছে কিনা, কিংবা গতকালকের থেকে আজকে কতটা বাড়লো বিদেশি ফলের দাম, জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে এনবিআর এর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু ফলমূল সহ শতাধিক পণ্যের যে দাম বৃদ্ধি পেয়েছে এবং তাদের উপর হচ্ছে শুল্ক আরোপ করা হয়েছে, এবং তার প্রভাব কিন্তু আমরা হচ্ছে আজকের বাজারে দেখতে পেয়েছি। আমরা সকাল থেকেই হচ্ছে ফলের বাজার ঘুরে দেখেছি এবং দেখতে পেয়েছি যে দেশি বিদেশি ফলমূলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদেশি যে ফলগুলো রয়েছে, যেমন হচ্ছে আপেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আপেল দেখেছি গত সপ্তাহে 240 থেকে 250 টাকায় বিক্রি হয়েছিল, সেই আপেল হচ্ছে আজ হচ্ছে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। ঠিক তেমনটি আঙুরের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব ধরনের আঙুর অর্থাৎ সাদা, কালো এবং লাল আঙুরের দাম দেখেছি আমরা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশীয় যে ফলগুলো আছে সেগুলোর দাম কিন্তু খুব একটা হেরফের হয়নি বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। যেমন দেশি বড়ইয়ের দাম কিন্তু আজ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, যা আগের সপ্তাহে কিন্তু 250 টাকা ছিল। এছাড়া ফলমূলের বাজার ছাড়া আমরা শীতকালীন সবজির বাজার ঘুরে দেখেছি এবং চালের বাজারের চিত্র আমরা দেখেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে শীতকালীন সবজির দাম কিছুটা কম হলেও চালের বাজার এবং যে মাছ মাংসের যে বাজার আছে সেখানে দাম বেশ বেশি বলে বিক্রেতারা এবং ক্রেতারা বলেছেন, এবং ক্রেতারা অভিযোগ করেছেন যে মাছের দাম আসলে অন্যান্য সময়ের তুলনায় বেশ বেশি তারা লক্ষ্য করেছে। এবং বিক্রেতারা এর ব্যাপারে বলছেন যে যেহেতু মাছের সরবরাহ কম, তাই হচ্ছে তাদেরকে হচ্ছে মাছের দাম আসলে বেশি রাখতে হচ্ছে। যেমন নদীর রুই তারা বিক্রি করছেন 1000 থেকে 1200 টাকা কেজি করে, অপরদিকে চাষের রুই তারা বিক্রি করছেন 600 থেকে 800 টাকা কেজি দরে, যা হচ্ছে গত সপ্তাহে আরও কম ছিল বলে তারা জানিয়েছে। এছাড়া আমি যদি আরও বলতে চাই, এছাড়া আমদানি শুল্ক বাড়ার ফলে ফলমূলের দামের উপর আসলে বেশ প্রভাব পড়েছে এবং বিদেশি যে ফলগুলো আছে সেগুলোর দাম বেশ বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। অনেক সহকর্মী উকরোজ তুবা যুক্ত ছিলেন কারণ বাজার থেকে, জানাচ্ছিলেন ফলের সবশেষ দরদাম।
শীতের ঠান্ডা হাওয়ায় কাঁপছে দেশের বিভিন্ন জনপদ। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কনকনে শীতে অনেক জেলায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে 9 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া পেশাজীবীদের। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতার্তদের জন্য সরকারের পক্ষ থেকে 45,000 কম্বল বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে কিছুটা কুয়াশা থাকলেও সকালে তা কমে যায়। এদিকে সৈয়দপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা থেকে আসছি, ঢাকাতে তো সেরকম শীত পড়ে না, চুয়াডাঙ্গাতে এই শীতের অনুভব নেওয়ার জন্য আসছি। আবহাওয়া অফিস বলছে দেশের 9টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। 17 জানুয়ারির পর রাজশাহী, রংপুর, খুলনা সহ সারা দেশে বাতাস ও কুয়াশা বাড়বে, শীত অনুভূত হবে বেশি। আজকে গতকালকের তুলনায় 2-3 ডিগ্রি সারা দেশে কিছু বেশিরভাগ অংশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে আসছে। আগামীকালকে থেকে মোটামুটি তাপমাত্রা আমাদের রংপুর, রাজশাহী ওই ডিভিশনগুলোতে সামান্য বাড়তে পারে এবং অন্যান্য যে ডিভিশনগুলো আছে সেটা আমাদের মিনিমাম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বলে সেটা কিছুটা বাড়তে পারে রংপুর এবং রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশন। আর অন্যান্য জেলাতে প্রায় অপরিবর্তনে থাকতে পারে। তবে যেহেতু কুয়াশামুক্ত আকাশ, এখন সকাল দিকে কুয়াশা কেটে যাচ্ছে, তো দিনের তাপমাত্রাটা এখন বাড়তির দিকে থাকতে পারে। তা আগামী 2 থেকে 3 দিন আমাদের দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপাকে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তর সংখ্যা। এই সময়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এছাড়া দেশের অন্য স্থানে শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে 12.2, কুড়িগ্রামের রাজারহাটে 10.8, দিনাজপুরে 9.7, নীলফামারীর ডিমলায় 10.8, ঠাকুরগাঁও 9.2, লালমনিরহাটে 10.8 ও গাইবান্ধায় 10.7 ডিগ্রি সেলসিয়াস। সুরাইয়া আক্তার, এখন। শীত এলেই আবহমান বাংলায় হরেক রকমের পিঠাপুলির আয়োজন শুরু হয়। এরই ধারাবাহিকতায় সিলেটের একটি স্কুল প্রাঙ্গণে চলছে দিনব্যাপী পিঠা উৎসব। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, উৎসবে কি কি পিঠা পাওয়া যাচ্ছে সে বিষয়ে জানাবেন এবং সেই পিঠাগুলোর দরদাম কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন সেখানকার ক্রেতা বিক্রেতারা? অনেক আমরা সকাল থেকে এখানে আছি সিলেটের শ্রুতি পিঠা উৎসবে। সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং ছুটির দিন হওয়া এখানে মানুষের আনাগোনাও বেড়েছে এবং মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য আমরা দেখেছি। মানুষজন কিন্তু পিঠার জন্য উন্মুখ হয়ে আছেন। আমরা একসময় বলতাম যে কেক পেস্ট্রির এই যুগে হয়তো বা পিঠা হারিয়ে যাচ্ছে, কিন্তু সিলেটের এই উৎসবটি মানুষের মধ্যে দিন দিন আগ্রহ বাড়িয়েই চলছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে পিঠাপুলির দাম কেমন, আসলে এখানে 20 টাকা থেকে শুরু করে একদম 100 বা 150 টাকা পর্যন্ত পিঠা পাওয়া যাচ্ছে, কিন্তু দামের দিকে কারো কিন্তু এখানে লক্ষ্য নেই। সবাই কিন্তু পিঠা খাওয়ার দিকে তারা মনোযোগ, এবং দাম যতই হোক তারা চাচ্ছেন যে এই আয়োজনকে উপভোগ করতে। আর সবচেয়ে বড় কথা আমি যে জানিয়ে রাখতে চাই, এখানে অনেক নারী উদ্যোক্তারা এসেছেন। তাদের বিভিন্ন ধরনের পিঠাপুলির পাশাপাশি তারা কিন্তু অনেক ধরনের আরও অন্যান্য যেমন আচার বা অর্নামেন্টস, কাপড়, কসমেটিক্স, বিভিন্ন জিনিস তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন এই মেলায়। উৎসবের আমেজে কিন্তু এই মেলা বা এই উৎসবটি পরিণত হয়েছে এবং সবাই মিলে দারুণভাবে উপভোগ করছেন। এবং আয়োজকদের সাথে কথা বলছিলাম, আয়োজকরা বলছেন যে তারুণ্যের প্রাণচাঞ্চল্যে, তারুণ্যের শক্তিতে বলিয়ান হবে আমাদের প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, এমনটাই তাদের চাওয়া। এবং সংস্কৃতি নির্ভর একটি সংস্কৃতিমনা একটি প্রজন্ম গড়ে উঠবে, এমনটি তারা চাচ্ছেন। তারা বলছেন যে সকাল 8টায় যখন শুরু হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন ছিল, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ছিল, নানা ধরনের আয়োজন ছিল এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু আয়োজনগুলো সম্পন্ন হচ্ছে। এই ছিল শ্রুতি পিঠা উৎসব থেকে আমার কাছে সর্বশেষ। শীতের এই সময়টাতে সিলেটে চলছে পিঠা উৎসব, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সন্দীপন সাহা। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
সকাল থেকে মেলায় ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলার একেবারে বেলা বাড়ার সাথে সাথে মেলা পুরোপুরি জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফের কাছে চলে যাচ্ছে। আসিফ, জানা যায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিনের যে পরিস্থিতি আর পাশাপাশি কেমন ক্রেতাদেরকে দেখতে পাচ্ছেন, ক্রেতার ভিড় দেখতে পাচ্ছেন সেখানে? অনেক সকালের যে ঠান্ডা একটা আবহাওয়া ছিল সেই আবহাওয়ার পরে কিন্তু একটা মিষ্টি রোদ উঠেছে। এই রোদ বাড়ার সাথে সাথে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা বাণিজ্য মেলায় দেখছি যে ক্রেতা দর্শনার্থীদের সমাগম কিন্তু বাড়ছে। বিগত কয়েকদিন ধরে মেলার যে দর্শনার্থী উপস্থিতি ছিল সেটি নিয়ে বিক্রেতাদের একটু অসন্তোষ থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে আজকের যে ক্রেতা সমাগম সেটি নিয়ে বিক্রেতারা কিন্তু সন্তুষ্টি আসলে জানালেন। আজকে মেলার দ্বিতীয় শুক্রবার এবং মেলাটি কিন্তু শুরু হয়েছিল ওই 1 তারিখে। তো এই কয়দিন যে মেলার দর্শনার্থীদের ভিড় ছিল সেটি বিভিন্ন কারণেই কম ছিল। তার মধ্যে অন্যতম কারণ বলা যায় বৈরী আবহাওয়া, প্রচুর ঠান্ডা ছিল এই কয়েকদিন। এবং তার উপরে যে সবচেয়ে বড় যে কারণটিকে আসলে দেখা হচ্ছিল যে বাণিজ্য মেলার যে দূরত্ব, ঢাকার মূল রাজধানী থেকে কিন্তু বাণিজ্য মেলার দূরত্বটি অনেক বেশি। কিন্তু মেলার যে সময় সেটি বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে মেলার কিন্তু আসলে জমে উঠতে শুরু করেছে। আজকে আমরা সকাল থেকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু আসলে যখন গেটটি খুলে দেওয়া হয়েছে বাণিজ্য মেলা তখন থেকেই কিন্তু ক্রেতার সমাগম কিন্তু বাড়ছেই। আমরা এবং কিছুক্ষণ আগে আমরা গেটের কাছে ছিলাম, সেখানে আমরা দেখছি যে স্রোতের মতো মানুষজন ঢুকছে এবং এখানকার যারা সংশ্লিষ্টরা আছে বিশেষ করে বিক্রেতারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের সংখ্যা বাড়বে এবং সেই সাথে তারা যে কাঙ্ক্ষিত যেই বেচা বিক্রি আশা করছেন সেটি আসলে হবে। বাণিজ্য মেলা কিন্তু এবার 29তম আসর চলছে। এবার এই 29তম আসরে কিন্তু যখন শুরু হয়েছে তখন কিন্তু আসলে বেশ কিছু বৈরিতার মধ্যেই বাণিজ্য মেলাকে পড়তে হয়েছে, বিশেষ করে আবহাওয়া এবং ক্রেতা দর্শনার্থীদের যে সংকট সেটির জন্য। কিন্তু বাড়ার সাথে সাথে এই দিন বাড়ার সাথে সাথে এবং আজকে সপ্তাহের ছুটির দিনে কিন্তু দেখা যাচ্ছে যে বিপরীত চিত্র, মেলায় দর্শনার্থীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং বিক্রেতারা আশা করছেন এইভাবে চলতে থাকলে মেলাটি কিন্তু আরও জমে উঠবে। তো এই ছিল মেলা নিয়ে সর্বশেষ আমার কাছে। অনেক ছুটির দিনে ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, সেখানে আছেন সহকর্মী জানাচ্ছিলেন সবশেষ। প্রায় 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ ফিরছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন সহকর্মী সাদাত অব্র, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অব্র, জানাবে যে এই যে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাদের আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র থেকে, তো তারা কখন নাগাদ এসে পৌঁছাতে পারবেন এবং কে কে আসছেন, কোনো তথ্য পেয়েছেন কিনা? অনেক ইতিমধ্যে কিন্তু তারা এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা বেরোবেন। তবে এই যে আমার ঠিক পাশে যেই নেতাকর্মীরা আছে তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত। দীর্ঘ 15 বছর পর তারা কিন্তু দেশের মাটিতে পা রাখবেন এবং যারা কিনা বিগত সরকারের কারণে নানাভাবে নির্যাতিত তারাও কিন্তু এই যে এই সময়ে এসে তাদের যেই কার্যক্রম তারা শুধুমাত্র একটি দল করেন, সেই কারণে কিন্তু বিগত 15 বছর দেশে ফিরতে পারেননি এমন কিন্তু অনেকেই আছেন, যার কারণে পরিবার থেকে শুরু করে তাদের পরিবারের স্বজন একই সাথে যারা কিনা এখানে নেতাকর্মী আছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখান থেকে বের হয়ে ঠিক চলে যাবেন জিয়ার মাজারে। সেখানে গিয়ে কিন্তু জিয়াউর রহমানের যে মাজারটি আছে সেখানে কিন্তু তারা প্রত্যেকে যে 15 জন আসছেন নেতা এবং কর্মীরা তারা কিন্তু গিয়ে ফুল দিবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। দীর্ঘ 15 বছর আপনি জানেন অনেক বড় একটি সময়। এই সময়টা তারা যে বিএনপির সাথেই যুক্ত ছিল, তারা মূলত যদি আমি সভাপতির কথা বলতে চাই, নিউ ইয়র্ক স্টেট বিএনপির যিনি কিনা সভাপতি তিনি কিন্তু আজকে আসছেন। তিনি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং একই সাথে সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রায় 15 জন কিন্তু তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিএনপির সাথে যুক্ত এবং একই সাথে যারা কিনা বিএনপির একনিষ্ঠ কর্মীগুলো যারা কিনা কর্মী আছেন তারা বলছেন, তাদের সাথে কথা বলার পরে তারা বলছেন যে এই যে প্রায় 15 বছর পর তারা যে ফিরছেন এতে তারা উদ্ভাসিত এবং যেই তাদের এলাকায় গিয়ে তারা আরও নতুনভাবে কার্যক্রম চালু করবে এমনটাই তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 15 বছর পরে ফিরছে যুক্তরাষ্ট্র থেকে বিএনপির কিছু নেতাকর্মী, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাদাত অব্র।
এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দল ব্যক্তির গুণগান নয়, পাঠ্য বইয়ে অভ্যুত্থানের গ্রাফিতি, বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়বে শিক্ষার্থীদের, বলছেন শিক্ষাবিদরা। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস, কনকনে শীতে স্থবির জনজীবন, 9 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। বেশিরভাগ অংশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে আসছে। আগামীকালকে থেকে মোটামুটি তাপমাত্রা আমাদের রংপুর, রাজশাহী ওই ডিভিশনগুলোতে সামান্য বাড়তে পারে। এবং দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, লুটপাট ঠেকাতে কারফিউ জারি, আটক 20, প্রাণহানি বেড়ে 10। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।